প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তাহলে আমরা আমাদের যে লাস্ট ক্লাস সেখানে কি করেছিলাম না, শব্দ কিভাবে সৃষ্টি হয় তার একটা ছোট্ট লাইভ এক্সপেরিয়েন্স আমরা দেখেছিলাম এবং আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা বাড়িতে করতে পারো। ঠিক আছে, খুবই সহজ, কারণ বেশি কিছু উপকরণ লাগছে না, বাড়িতেই আমরা সেই উপকরণগুলো পেয়ে যাচ্ছি এক্সপেরিমেন্টের জন্য যে উপকরণগুলো লাগছে, তাই না? তা সেখানে আমরা দেখেছিলাম কোনো কম্পনশীল বস্তু থেকেই আমরা কি পাচ্ছি, শব্দ পাচ্ছি। অর্থাৎ বস্তু যদি কম্পিত হয়, আলোড়িত হয়, তাহলে কি সে শব্দ জেনারেট করতে পারে, অর্থাৎ সৃষ্টি করতে পারে। কিন্তু বস্তুর কম্পন যদি না হয় তাহলে কি আমরা শব্দ পাবো না, তাই না? এক্সপেরিমেন্ট তাই বলছে। তা চলো আজকের আমরা সেই কম্পন অর্থাৎ ভাইব্রেশন যেটাকে বলছি সেটা সম্পর্কে বিস্তারিত জেনে নেব। ঠিক আছে, তাহলে আজকের আমাদের যে অংশটা সেটা কি, ভাইব্রেশন বা কম্পন। এখন এই কম্পন বা ভাইব্রেশনে যাওয়ার আগে আমরা এর সঙ্গেই রিলেটেড একটা টার্ম জেনে নেব। দেখো, গতিবিদ্যায় আমরা সরল গতি বা চলন গতি সম্পর্কে জেনেছিলাম। এখানে আমরা একটু অন্য ধরনের গতি সম্পর্কে জানবো, যেটাকে আমরা বলছি কি পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি। ক্লিয়ার হয়েছে? তা চলো দেখে নেওয়া যাক পর্যায়বৃত্ত গতি কাকে বলছে না, যে গতি নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি হয়। অর্থাৎ কি, একটা নির্দিষ্ট সময় পর পর সেই গতিটা কী ঘটবে, পুনরাবৃত্ত ঘটবে, তাকেই আমরা বলবো কি পর্যায়বৃত্ত গতি। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে, আমি তাও দেখিয়ে দেবো একটু। এখন এই পর্যায়বৃত্ত গতি থেকে আমরা কী কী ইনফরমেশান পাচ্ছি দেখো। প্রথম ইনফরমেশান কি না, বস্তুর গতিপথ নির্দিষ্ট। অর্থাৎ এখানে বস্তু যে গতিপথে যাবে সেই গতিপথটা কিন্তু ফিক্সড, নির্দিষ্ট। নাম্বার টু কী বলছি না, নির্দিষ্ট সময় পর পর বস্তুর গতিপথের একই বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করবে। চলো এই বিষয়টা একটু দেখে নেওয়া যাক। ধরো আমি দেওয়ালে একটা স্প্রিং রেখেছি, এই ধরো একটা স্প্রিং, আর এই স্প্রিংয়ের তলায় একটা ভারী বস্তুকে চাপিয়ে দিয়েছি। এবার এটাকে ধরো টেনে যদি আমি ছেড়ে দেই তাহলে আমরা কি দেখব না, স্প্রিংটা প্রথমে দেখব একটু বড় হয়ে যাবে, তারপরে কি দেখব আবার সে সংকুচিত হয়ে গেছে, তাই না? তার মানে এই স্প্রিংটা এই দেয়ালের সাপেক্ষে অর্থাৎ ফিক্সড পজিশনের সাপেক্ষে একবার নিচে নামবে, একবার উপরে উঠবে, একবার নিচে নামবে, একবার উপরে উঠবে। অর্থাৎ তার যে এই গতির পুনরাবৃত্তি ঘটছে, এটাকে আমরা বলছি কি পর্যায়বৃত্ত গতি। কেন পুনরাবৃত্তি? একবার নিচে নামছে, আবার সে উপরে উঠছে, আবার নিচে নামছে, আবার সে উপরে উঠছে, তাহলে এই পুনরাবৃত্তি ঘটছে। ক্লিয়ার? এখানে কি বলা হচ্ছে না, নির্দিষ্ট সময় পর পর বস্তু তার গতিপথের কোনো একটি বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করবে। তাহলে আমরা ধরে নেই, ধরো গতিপথের এই যে এইটা তো পুরোটা গতিপথ, তাহলে এই গতিপথের কোনো একটা জায়গায় ধরলাম, এই একটা জায়গা, এটা হচ্ছে পি বিন্দু, তাহলে এটাকে ধরছি আমি পি বিন্দু, এই জায়গাটাও ধরছি পি বিন্দু। তাহলে দেখো, যদি এরকম হয় বস্তুটা প্রথমে স্প্রিংটা প্রথমে এরকম ছিল, তারপরে এ কি নামলো, নামার পরে কিছু সময় পরে আবার উঠবে, আবার কি হবে সে নামবে। অর্থাৎ উপর থেকে এই যে নিচে নেমেছিল কিছু সময় পরে আবার সে উপর থেকে নিচে নামছে। তার মানে কি, একটা নির্দিষ্ট সময় পরে সে আবার একই দিক থেকে, অর্থাৎ যেমন উপর থেকে নিচে হতে পারে, বা কেউ ধরতে পারে নিচ থেকে উপরে হতে পারে। অর্থাৎ এইটা দেখো নামলে ধরলাম, আমি ধরে নিলাম যে 5 সেকেন্ড সময় লেগেছে, আবার উপরে উঠতে 5 সেকেন্ড সময় লেগেছে, তাহলে মোট 5 5 10 সেকেন্ড। 10 সেকেন্ড পরে সে আবার এই পি বিন্দুটাকে উপর থেকে নিচের দিকে অতিক্রম করবে। ক্লিয়ার? তার মানে কি বলছি, তার গতিপথের কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে সে কিছু সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে। ক্লিয়ার হয়েছে? তারপরে আসি 3 নম্বর। সেখানে কি বলছে না, এই গতিপথের নির্দিষ্ট কোনো জ্যামিতিক রূপ নেই। অর্থাৎ এই যে পর্যাবৃত্ত গতি, যেখানে আমরা কি বলছি না নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি ঘটবে, তার কিন্তু গতিপথটা নির্দিষ্ট, কিন্তু গতিপথের কোনো জ্যামিতিক রূপ নির্দিষ্ট নয়। অর্থাৎ এই গতিপথটা এখানে স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, সরলরৈখিক, এই সরলরেখা বরাবর উপর নিচ করছে, একবার উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, এটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি। আবার ধরো আমরা তর্কে একদম সহজ এক্সাম্পল যদি বলা হয়, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কী করছে, একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, তাহলে সেই পথ বরাবর 365 দিন পর অর্থাৎ 1 বছর পরে আবার সেই একই পথের পুনরাবৃত্তি ঘটে।
তাহলে এই উপবৃত্তাকার কক্ষপথেও আমরা কি দেখতে পাচ্ছি না পর্যাবৃত্ত গতি দেখতে পাচ্ছি। আবার ধরো পেন্ডুলামের যে দোলক, এই যে পেন্ডুলাম এই যে ধরো এরকম দুলছে, তাহলে সেটা দেখো উপবৃত্তাকার নয়, সেটা অর্ধবৃত্তের মতো, তাই না? তার মানে এখানেও আমরা দেখতে পাবো কি সে একই পথ বারবার পর্যাবৃত্ত ঘটছে, গতিপথের পুনরাবৃত্ত ঘটছে, তাহলে এটাকেও আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি। তার মানে বলা হচ্ছে কি এই যে পর্যাবৃত্ত গতিপথের যে নির্দিষ্ট কোনো জ্যামিতিক রূপ নেই, কিন্তু তার গতিপথটা ফিক্সড। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? আশা করি পর্যাবৃত্ত গতি সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। তা চলো এবারে আমরা দেখে নেই ভাইব্রেশন বা কম্পন কাকে বলে, তাই না? এই ভাইব্রেশনের আর একটা যে ফর্ম তাকে আমরা বলে থাকি কি দোলন, বা যাকে বলছি কি অসিলেশন। অর্থাৎ অসিলেশন এবং কম্পন এবং স্পন্দন, এই যে তিনটে কথা প্রায় অনেকটা সমার্থক টাইপের, আমরা যাবো পরে ডিটেলসে আরও শুনবো। তাহলে আগে দেখে নেওয়া যাক দোলন বা কম্পন বলতে আমরা কাকে বলছি। না কি বলা হচ্ছে না পর্যাবৃত্ত গতি বিশিষ্ট কোনো কণা যদি একই পথের উপর দিয়ে বারবার এদিক থেকে ওদিক আসা যাওয়া করে তবে ওর গতিকে দোলন বা কম্পন বলা হয়। অনেকটা ঠিক পর্যাবৃত্ত গতির মতো, এই কারণে কি বলা হচ্ছে না পর্যাবৃত্ত গতি বিশিষ্ট। ক্লিয়ার হচ্ছে? তাহলে কি বলছি না পর্যাবৃত্ত গতি বিশিষ্ট কোনো কণা যদি একই পথের উপর দিয়ে বারবার এদিক থেকে ওদিক বলতে কি, যেমন ধরো এইটা ধরো পর্যাবৃত্ত গতি বলেছিলাম, তাহলে এদিক থেকে ওদিক, এদিক থেকে এদিকে গেল, আবার ওদিক থেকে এদিকে এলো। আবার ধরো যে স্প্রিংয়ের ক্ষেত্রে যেটা বলছিলাম, ধরো উপর থেকে নিচ, আবার নিচ থেকে উপর, অর্থাৎ এদিক থেকে ওদিক থেকে এদিক। ক্লিয়ার? এই ধরনের যে গতি সেটাকেই আমরা বলছি কি দোলন বা কম্পন বলা হয়। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই দোলন বা কম্পন থেকে আমরা কি ইনফরমেশান পাই চলো প্রথমে সেটা দেখে নিই। সেখানে কি বলা হচ্ছে না দোলনরত কোনো কণা ওর গতিপথের যে কোনো বিন্দুকে পর্যায়ক্রমে বিপরীত দিক থেকে অতিক্রম করে। চলো দেখে নেওয়া যাক। তাহলে দোলনরত কোনো কণা কি করছে না তার গতিপথের যে কোনো একটি বিন্দুকে বিপরীত দিক থেকে অতিক্রম করছে। তাহলে তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি এই যে স্প্রিংটা করেছিলাম, তাহলে এই স্প্রিংটা কী হচ্ছিল আপ অ্যান্ড ডাউন হচ্ছিল, তাই না? অর্থাৎ উপর থেকে নিচ। তাহলে স্প্রিংয়ের যে গতিপথ সেটাকে ধরলাম আমি এইটা, তাহলে ধরলাম এ থেকে বি, এই হচ্ছে স্প্রিংয়ের গতিপথ। এখন এই স্প্রিংয়ের গতিপথের কোনো একটি জায়গায় আমি যদি একটা বিন্দুকে কল্পনা করি, ধরলাম এই জায়গায় মিড পয়েন্টে নিলাম বা যে কোনো পয়েন্টে, ধরো এই জায়গায় নিলাম আমি একটা পি বিন্দু, আর এই জায়গায় নিলাম হয়তো কিউ বিন্দু। ক্লিয়ার হচ্ছে? এবারে স্প্রিংটা কীরকমভাবে হচ্ছে না এইরকম উপর থেকে নিচ, আবার নিচ থেকে উপর। তাহলে দেখো পি বিন্দুটাকে যদি বলি এখন অতিক্রম করছে কি উপর থেকে নিচের দিকে, নিচে চলে গেল। এবারে আবার সেই পি এবং কিউ বিন্দুটাকে অতিক্রম করছে কি নিচ থেকে উপরের দিকে, তার মানে কি বিপরীত দিক থেকে। এবং কখন করছে একটা নির্দিষ্ট সময় পর। সেই কথাটাই বলা হয়েছে দোলনরত কোনো কণা ওর গতিপথের যে কোনো বিন্দুকে আমি এখানে পি কিউ দুটো যে কোনো একটা বিন্দু নিয়েছি, যে কোনো বিন্দুকে পর্যায়ক্রমে মানে কি একটা নির্দিষ্ট সময় পর বিপরীত দিক থেকে অতিক্রম করবে। অর্থাৎ এই পি এবং কিউ বিন্দুকে এখন উপর থেকে অতিক্রম করছে, আবার নিচে চলে গেল, আবার নিচ থেকে উপরের দিকে যখন উঠবে তখন উপর থেকে নিচের দিকে অতিক্রম করছে। ক্লিয়ার হচ্ছে? আশা করি তোমাদের কাছে এই যে পর্যাবৃত্ত গতি অর্থাৎ পিরিয়ডিক মোশন এবং অসিলেটর বা কম্পন অর্থাৎ ভাইব্রেশন, এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। চলো এবারে কম্পন সংক্রান্ত আমরা কতগুলো রাশি একটু জেনে নিই। তাহলে আমরা পিরিয়ডিক মোশন অর্থাৎ পর্যাবৃত্ত গতি এবং কম্পন বা দোলন সম্পর্কে জেনে নিলাম। আচ্ছা, কম্পন, দোলন এবং স্পন্দন তিনটে শব্দই প্রায় একই রকম, কারণ পর্যাবৃত্ত গতি রিলেটেড। এখন সাধারণত কি হয়, যদি ধীর গতি পর্যাবৃত্ত গতি হয় তখনই আমরা সেটাকে বলছি কি দোলন, আর যদি একটু দ্রুত হয় তখনই আমরা বলি কি কম্পন বা স্পন্দন। ক্লিয়ার হয়েছে? যেমন দেখো আমাদের চারপাশে প্রচুর উদাহরণ রয়েছে, যেমন ঘড়ির যে পেন্ডুলামটা একটু ধীর গতি সম্পন্ন হয়, সেটাকে এই কারণেই আমরা বলে থাকি কি সেটা হচ্ছে দোলন। আর ধরো বাদ্যযন্ত্রের
তারের যে পর্যাবৃত্ত গতি বা বাদ্যযন্ত্রের মধ্যে থাকা বাতাসের পর্যাবৃত্ত গতি, ঠিক আছে, বা সুরশলাকারের পর্যাবৃত্ত গতি, এই ধরনের, বা ধরো আমরা যে এক্সপেরিমেন্টটা করেছিলাম ওই বাটি বা জলের যে পর্যাবৃত্ত গতি, যার ফলে কি হচ্ছে আমরা শব্দ পাচ্ছি, এটাকে আমরা বলছি কি ভাইব্রেশন বা কম্পন, বা অনেক সময় আমরা বলে থাকি কি স্পন্দনও বলা যায়। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? চলো এবারে আমরা এই কম্পন সংক্রান্ত কতগুলো রাশি জেনে নিই। তার মধ্যে প্রথমেই আসছে কি স্মরণ। আচ্ছা, প্রথমেই বলে রাখি, আমরা গতিবিদ্যায় যে স্মরণ পড়েছি আর এখানে যে স্মরণ পড়ছি কিছুটা একটু ফারাক রয়েছে, ঠিক আছে, পুরোটাই এক নয়। এখানে আমরা কি বলছি, স্মরণ কি বলছি না, সাম্যাবস্থা থেকে কোনো মুহূর্তে কণার দূরত্বকে ওই মুহূর্তে কণার স্মরণ বলা হয়। ক্লিয়ার? তাহলে এখানে প্রথম প্রশ্ন আসছে তোমাদের মনে, এই সাম্যাবস্থা বিষয়টা কি। চলো এর জন্য আমরা একটু সরল দোলক নিয়ে নিই। তাহলে ধরে নিলাম আমি একটা পেন্ডুলাম নিলাম, এবং এই পেন্ডুলামটা ধরো এইরকমভাবে পর্যাবৃত্ত গতিতে দুলছে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? এখন এই গতিপথের যে বিন্দুতে এই দোলনরত কণার উপর কোনো লব্ধি বল ক্রিয়া করে না, আমি আবারও বলছি, কি বলছি না, গতিপথের, কারণ পেন্ডুলামটা কীরকমভাবে দুলছে, এই দুলছে, তাই না, এইটাই তার গতিপথ। তাহলে গতিপথের যে বিন্দুতে দোলনরত কণার উপর কোনো লব্ধি বল ক্রিয়া করে না, সেই বিন্দুটাকেই আমরা বলছি কি সাম্যাবস্থা। সাধারণত এই দোলকের ক্ষেত্রে আমরা এই যে এর গতিপথ, অর্থাৎ একবার এদিক থেকে ওদিক, একবার কি এদিক থেকে এদিক, এই গতিপথের যে মিড পয়েন্ট, এই যে পয়েন্টটা যেটাকে আমরা বলছি কি ও বিন্দু, এটাকেই আমরা বলছি কি এই দোলকের সাম্যাবস্থা। অর্থাৎ এখানেই এই দোলনরত কণার উপর কোনো লব্ধি বল ক্রিয়া করে না। ক্লিয়ার? এবার আসছে কি না, সাম্যাবস্থা থেকে কোনো মুহূর্তে, ধরলাম এই ও বিন্দু থেকে যে কোনো মুহূর্তে যে দূরত্ব, ধরলাম এখান থেকে কণাটা এই জায়গায় পৌঁছেছে। ক্লিয়ার? এই জায়গাটায় পৌঁছেছে, এই বিন্দুটার নাম দিলাম ধরো পি বিন্দু। তাহলে পি বিন্দুতে পৌঁছেছে, তাহলে ও থেকে পি বিন্দুর যে দূরত্ব সেটাকেই আমরা বলবো কি ওই মুহূর্তে কণার কি স্মরণ। ক্লিয়ার হচ্ছে? এখন পি ছাড়া সে কিউ দিতে পারে, বা এদিকে যেতে পারে, বা এদিকেও আসতে পারে, যে কোনো দিকে যে কোনো মুহূর্তে যে দূরত্ব যাবে সাম্যাবস্থা থেকে অবশ্যই, সেটাকেই আমরা বলবো কি ওই মুহূর্তের কণার স্মরণ। ক্লিয়ার হচ্ছে আশা করি? এরপরে আসছি তার পরেরটা, যেটাকে আমরা বলছি কি বিস্তার বা অ্যাম্প্লিটিউড। সেটা কি বলছি না, কণার স্মরণের সর্বোচ্চ মানকে বলা হচ্ছে ওর বিস্তার। কণার স্মরণের সর্বোচ্চ মান বলতে কি বলা হচ্ছে, দেখো একটু আগে আমরা বললাম কি না, এখানে যে বিন্দুটা, অর্থাৎ এই যে বিন্দুটা, এটাকে বলছি কি ও বিন্দু, যেটাকে আমরা বলছি কি সাম্যাবস্থা। এখন সাম্যাবস্থা থেকে এদিকে যদি যাই, এটাই হচ্ছে সর্বোচ্চ স্মরণ, আবার এদিকে যদি যাই এটাই হচ্ছে কি সর্বোচ্চ স্মরণ। এখন এই সর্বোচ্চ স্মরণটা এদিকে যদি আমি নাম দেই এ, এদিকে যদি নাম দেই বি, তাহলে সর্বোচ্চ স্মরণ এদিকেও যা, এদিকেও ঠিক তাই। তাহলে এই সর্বোচ্চ স্মরণটাকেই আমরা বলছি কি বিস্তার। অর্থাৎ এই দোলনরত কণা সাম্যাবস্থা থেকে সর্বাধিক যত দূর যেতে পারে, ক্লিয়ার, সাম্যাবস্থা থেকে যত দূর সর্বাধিক যেতে পারে, যে কোনো দিকে হতে পারে, সেটা এদিকে হতে পারে, এদিকে হতে পারে, সেটাকেই বলছি কি আমরা তার বিস্তার। ক্লিয়ার হচ্ছে? এরপরে আসছি পূর্ণ দোলন। পূর্ণ দোলন কাকে বলছে না, দোলনরত কণা নির্দিষ্ট দিক থেকে গতিপথের কোনো বিন্দু অতিক্রম করার পর আবারও ওই একই দিক থেকে ওই বিন্দুতে ফিরে এলে কণাটির পূর্ণ দোলন সম্পন্ন হয়। কি বলছি তাহলে একটু বুঝে নেওয়া যাক, সেটা কি বলছে না, দোলনরত কোনো কণা। ঠিক আছে, তাহলে আগের বারে পি বিন্দু ধরেছিলাম, আমরা পি বিন্দু ধরবো না, এবারে ধরো এইখানে আমরা একটা বিন্দু ধরছি, সেটা হচ্ছে কিউ। এখন এই বিন্দুটাকে এই বিন্দু থেকে, এই ও বিন্দু থেকে ধরো প্রথমে কি এদিকে যাত্রা শুরু করলো, তাহলে যাত্রা শুরু করলে একটা সময় পরে সে কী বিন্দুকে অতিক্রম করবে, কী বিন্দুকে অতিক্রম করে, তাহলে এই যাত্রাপথটাকে আমি ধরলাম 1 নম্বর। তারপরে সে আবার এদিক থেকে এদিকে যাবে, এই যে যাত্রাপথের যে দিকটা সেটাকে আমি ধরলাম 2 নম্বর। তাহলে দেখো কিউ বিন্দুকে এদিক থেকে একবার অতিক্রম করেছে, একবার কি তার বিপরীত দিক থেকে অতিক্রম করেছে, সেটা করলে হবে না। আবার এদিকে যাওয়ার পরে সর্বোচ্চ বিস্তারে যাওয়ার পরে সে আবার ফিরে আসবে, ফিরে এসে যে মুহূর্তে সে কিউ বিন্দুতে পৌঁছবে, এই বিন্দুতে পৌঁছবে,
তাহলে এটাকে ধরলাম 3 নম্বর। তাহলে 3 নম্বর বা তৃতীয়বার, অর্থাৎ তৃতীয়বার যখন সে ফিরে আসছে তখন সে কী হচ্ছে, প্রথমবার যে দিক থেকে কি বিন্দুতে পৌঁছেছিল তৃতীয়বারও কি সেই একই দিক থেকে কি বিন্দুতে পৌঁছেছে। তাহলে এটা যখনই সে করবে তখনই কি হলো, তার একটা পূর্ণ দোলন বা পূর্ণ কম্পন সম্পন্ন হলো। ক্লিয়ার আছে? এইটাই দেখো বলছে, কি বলছে, দোলনরত কণা নির্দিষ্ট দিক থেকে, নির্দিষ্ট বলতে আমি এদিক থেকে এদিকে ধরেছি, কেউ চাইলে এদিক থেকে ওদিকেও ধরতে পারে, এদিকেও ধরতে পারে, ঠিক আছে। তাহলে সেই কণাটাকে আবার অতিক্রম যখন করতে হবে তখন কি সেই একই দিক হতে হবে। কেন বলছে, দেখো, নির্দিষ্ট দিক থেকে গতিপথের কোনো বিন্দু অতিক্রম করার পর আবার ওই একই দিক থেকে, এই যে কথাটা, একই দিক থেকে ওই বিন্দুতে ফিরে এলে তবেই আমরা কি বলছি, একটি পূর্ণ দোলন বা পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পেরেছো। চলো তার পরেরটায় যাই। পরেরটাকে কি বলছি আমরা, পর্যায়কাল। পর্যায়কাল কি বলছে না, যে সময়ে একটি পূর্ণ দোলন সম্পন্ন হয় সেই সময়কে দোলনের পর্যায়কাল বলে। একে আমরা কি করি না, ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করে থাকি। ক্লিয়ার? এখন যে সময়ে একটি পূর্ণ দোলন মানে কি, দেখো একটু আগেই আমরা বললাম, ধরো গতিপথে এই যে 1 নম্বর পথে আমরা দিক থেকে এসেছি, কিউ বিন্দুকে অতিক্রম করেছি, আবার 2 নম্বর পথে বিপরীত দিকে গিয়েছি, 3 নম্বর পথে কি এসেছি, আবার সেই জায়গায় এসে কি বিন্দুতে পৌঁছেছি। এই যে যাতায়াত করা, এই যে পুরো প্রক্রিয়াটা, এই পুরো প্রক্রিয়াতে কি এই যে কণাটার তো একটা সময় লেগেছে, যে সময়টা লেগেছে এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে, অর্থাৎ একটা পূর্ণ দোলনকে সম্পন্ন করতে, সেই সময়টাকেই আমরা বলছি কি ওই দোলনরত কণার পর্যায়কাল। ক্লিয়ার হচ্ছে? পরিষ্কার? এবং সেই পর্যায়কালকে আমরা কী দ্বারা প্রকাশ করছি, ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করছি। ক্লিয়ার? এরপরে চলে যাব আমরা, সেটা কি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কাকে বলছে না, কম্পনরত কোনো কণা প্রতি সেকেন্ডে, কি বললাম, কম্পনরত কোনো কণা প্রতি সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে যতগুলি পূর্ণকম্পন বা পূর্ণ দোলন, অর্থাৎ এই যে আমরা পূর্ণ দোলন যেটাকে বলছি সেটাকে আবার পূর্ণ কম্পনও বলা হয়, একই কথা, ঠিক আছে। অর্থাৎ কমপ্লিট অসিলেশন বা কমপ্লিট ভাইব্রেশন। তাহলে যতগুলি পূর্ণকম্পন বা পূর্ণ দোলন সম্পন্ন করে তাকে কণাটির কম্পাঙ্ক বলা হয়। ক্লিয়ার? তার মানে কি বলছি, এই যে ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ পিকিউকে যেদিক থেকে অতিক্রম করেছিল আবার পুনরায় সেই দিক থেকে যখন অতিক্রম করতে আমার একটা সময় লাগছে, যে সময়টাকে আমরা বলছি কি পর্যায়কাল। এখন সেই সময়টা নিশ্চয়ই 1 সেকেন্ডের বেশি হতে পারে, আবার 1 সেকেন্ডের কম হতে পারে। তাহলে 1 সেকেন্ডে যদি কম হয় তাহলে 1 সেকেন্ডে এইরকম অনেকগুলো পর্যায়কাল আমরা পাবো, তাই না? ক্লিয়ার? মানে অনেকগুলো পূর্ণ কম্পন পাবো, সরি পর্যায়কাল না, অনেকগুলো কি পূর্ণ কম্পন পাবো। এই যতগুলো পূর্ণ কম্পন পাবো সেই সংখ্যাটাকে বলছি বা তাকেই আমরা বলছি কি কম্পাঙ্ক। ক্লিয়ার হচ্ছে? অর্থাৎ 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে কম্পনরত কোনো কণা যতগুলি পূর্ণ দোলন বা পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকেই আমরা বলছি কি তার কম্পাঙ্ক। এখন এই কম্পাঙ্কের সঙ্গে পর্যায়কালের সম্পর্ক কি না, কম্পাঙ্ক n সমান 1/t, যেখানে টিটাকে আমরা বলছি কি পর্যায়কাল। ক্লিয়ার হচ্ছে? আশা করি আজকের যে বিষয়টা, অর্থাৎ পিরিয়ডিক মোশন, অর্থাৎ পর্যাবৃত্ত গতি, কম্পন এবং কম্পন রিলেটেড এই যে রাশিগুলো তোমাদের কাছে পরিষ্কার হয়েছে, কি তাই তো?